আসসালামু আলাইকুম। আশা করছি আমরা সবাই ভালো আছি। আজকে আমরা অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং চ্যাপ্টারের তৃতীয় ক্লাস করছি। আজকে আমরা শিখব কিভাবে কস্ট অফ গুডস সোল্ড বের করতে হয়। এই কস্ট অফ গুডস সোল্ডটা বের করার যে নিয়ম সেটা কিন্তু আমরা অনেকেই জানি, বিশেষ করে যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছি তারা তো এটা সচরাচর সবসময় করে থাকি। তো যাই হোক, আমরা দেখি এটা কিভাবে করতে হয়। কস্ট অফ গুডস সোল্ড বের করতে প্রথমে লিখতে হবে ওপেনিং ইনভেন্টরি, প্রারম্ভিক মজুত পণ্য। সেটা আমরা দেখব যে কতগুলো পণ্য আছে আমাদের প্রশ্নে, অর্থাৎ ইউনিটস কতগুলো আছে, পরিমাণ কতগুলো আছে, সেটাকে আমরা কস্ট পার ইউনিট দিয়ে গুণ করলেই ওপেনিং ইনভেন্টরি ভ্যালুটা পেয়ে যাব। একইভাবে এখানে যোগ করতে হবে ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং ইউনিট যা থাকবে সেটাকে আমরা একইভাবে কস্ট পার ইউনিট দিয়ে গুণ করলেই টোটাল ভ্যালুটা পেয়ে যাব। এই ওপেনিং ইনভেন্টরি এবং ম্যানুফ্যাকচারিং কস্ট দুটো যদি আমরা যোগ করি একটা নাম পাওয়া যাবে, সেটা হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেইলেবল ফর সেলস, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই নামটা না দিলেও চলে, তবে দিলে একটু স্মার্ট দেখাবে, ভালো দেখাবে। তার থেকে আমরা বিয়োগ করব ক্লোজিং ইনভেন্টরি, অর্থাৎ কতগুলো পণ্য হাতে আছে ক্লোজিং ইনভেন্টরি, তার সাথে আমরা কস্ট পার ইউনিটটা গুণ করে দিব, অর্থাৎ একটা পণ্যের উৎপাদন যে ব্যয়টা সেটা গুণ করে দিব। তাহলে আমরা ক্লোজিং ইনভেন্টরিটা বের করে ফেলতে পারবো। কস্ট অফ গুডস অ্যাভেইলেবল ফর সেলস থেকে যদি আমরা ক্লোজিং ইনভেন্টরি মাইনাস করি তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। তাহলে আমরা আসি প্র্যাকটিক্যালি কিভাবে কস্ট অফ গুডস সোল্ড বের করা যায় সেটা আমরা প্র্যাকটিস করি। এখানে আমরা একটা বেসিক দিয়েছি। কস্ট অফ গুডস সোল্ড বের করতে গেলে আমাকে কি কি প্রয়োজন আছে সেটা আমরা এখানে শিখে ফেলব। তাহলে আমরা শুরু করছি। এখানে বলা হচ্ছে দ্য ফলোইং পার্টিকুলার্স আর অ্যাভেলেবল ফ্রম দ্য বুকস অফ এ কোম্পানি ফর দ্য ইয়ার 2021। 2021 সালের আমাদের কিছু তথ্য আছে। তথ্যগুলো হচ্ছে কি, সেলস ইন কিলোগ্রামস আমরা বিক্রয় করেছি 75,000 কিলোগ্রামস। ফিনিশ গুডস ইনভেন্টরি এখানে দেওয়া আছে 1 জানুয়ারি, অর্থাৎ ওপেনিং ইনভেন্টরি যেটা 12,000 কিলোগ্রামস। তারপরে দেওয়া আছে ফিনিশ গুডস ইনভেন্টরি ডিসেম্বর 31, অর্থাৎ ক্লোজিং ইনভেন্টরি দেওয়া আছে এখানে 17,000 কিলোগ্রামস। তারপরে সেলস প্রাইস একটা বিক্রয় মূল্য দেওয়া আছে 10 টাকা করে। এছাড়া ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া আছে, অর্থাৎ একটা পণ্য প্রডিউস করতে তার পিছনে আমাদের যে ব্যয়গুলো হয় সেই ব্যয়গুলো এখানে বলে দিয়েছে। তার মধ্যে একটা অংশ হচ্ছে ভেরিয়েবল 4 টাকা, আরেকটা অংশ হচ্ছে ফিক্সড, সেখানে মোট ব্যয় হয় 1,60,000 টাকা। যেখানে আমাদের প্রতিষ্ঠানের নর্মালি ক্যাপাসিটি আছে 80,000 কিলোগ্রামস। এখানে আমার এই যে তথ্যগুলো দেওয়া আছে আমাকে বের করতে হবে কি, রিকোয়ারমেন্ট বলছে কস্ট অফ গুডস সোল্ড বের করতে হবে আন্ডার দ্য অ্যাবজর্পশন এবং ভেরিয়েবল কস্টিং মেথড। তার মানে হচ্ছে দুটো মেথডেই আমাকে কস্ট অফ গুডস সোল্ডটা বের করতে হবে। তো এখানে আমরা বলে রাখি, আমরা গত যে দুটো ক্লাস করেছি বেসিক ক্লাস, এটাও আমাদের জন্য বেসিক ক্লাস। আমরা নেক্সট যে ক্লাসগুলো করাবো সেটা হচ্ছে আমাদের জন্য প্রবলেমস, অর্থাৎ আমরা প্রবলেম সলভ করব। পূর্ণাঙ্গ যে প্রবলেমগুলো আসে আমাদের পরীক্ষায় সেগুলো আমরা সলভ করব। এই ছোটোখাটো জিনিসগুলো যদি ক্লিয়ার হয়ে যায় সেই পূর্ণাঙ্গ ম্যাথগুলো করতে আমাদের কোনো প্রবলেম হবে না, খুবই সহজ করে আমরা বুঝে ফেলতে পারব। তো এখানে আসি, কস্ট অফ গুডস সোল্ড বের করতে আমার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে প্রথমে একটা পণ্য প্রডিউস করতে আমাদের কত টাকা ব্যয় হচ্ছে সেটা আমাকে প্রথমে বের করে ফেলতে হবে, অর্থাৎ প্রোডাকশন কস্ট পার ইউনিটটা কত বা ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটটা কত সেটা আমাদেরকে প্রথমে বের করে ফেলতে হবে। যেহেতু কস্ট অফ গুডস সোল্ডটা আমাকে অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম এবং ভেরিয়েবল কস্টিং সিস্টেম দুটা সিস্টেমে করতে বলেছে, এখানে আমরা তাহলে প্রোডাকশন কস্ট পার ইউনিটটাও দুটা সিস্টেমের জন্যই বের করতে হবে। তাই এইটা বের করার সিস্টেম আমরা গত ক্লাস দেখেছি, আমরা বের করেছি, এই অঙ্কটাই আমরা বের করেছি, তাই আজকে আমরা এটা আর বোঝাচ্ছি না। এরপরে আরেকটা জিনিস হচ্ছে, আমরা বলেছিলাম যে একটা কোম্পানিতে সম্পূর্ণ প্রডিউস করা পণ্য থাকে 4টা। একটা হচ্ছে ওপেনিং ইনভেন্টরি, একটা হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি, একটা হচ্ছে সেলস ইউনিট, আর একটা হচ্ছে প্রোডাকশন। এই 4টা প্রোডাক্ট থেকে যদি কোনো একটা প্রোডাক্ট মিসিং থাকে,
প্রশ্নে দেওয়া না থাকে সেই প্রোডাক্টটা আমাকে বের করতে হবে। কারণ হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড বের করতে গেলে আমার সবগুলো প্রোডাক্ট প্রয়োজন আছে, বা সেলসেরও আমরা যখন ইনকাম স্টেটমেন্ট করব তখন সেলস ইউনিটেরও প্রয়োজন আছে। এই জন্য এই 4টা প্রোডাক্ট থেকে যদি কোনো একটা প্রোডাক্ট মিসিং থাকে, প্রশ্নে দেওয়া না থাকে, সেটা আমরা অবশ্যই বের করে নেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেলস কতগুলো করেছি প্রশ্নে সেটা দেওয়া আছে, প্রারম্ভিক কতগুলো ছিল সেটা দেওয়া আছে, সমাপনী কতগুলো পণ্য সেটাও আমাদের প্রশ্নে দেওয়া আছে। তো সেখানে নাই কোনটা? প্রোডাকশানটা, অর্থাৎ কতগুলো পণ্য আমরা প্রডিউস করেছি সেটা এখানে নাই। তো সেই জন্য আমরা এখানে প্রোডাকশন ইউনিটটা বের করে নিচ্ছি। তো এই যে প্রোডাকশন ইউনিট বের করা, এটাও কিন্তু আমরা গত ক্লাসে শিখিয়েছি। এই জন্য এটা আমরা এখানে আর করছি না, দেখাচ্ছি না, দেখে শুধু মানগুলো বসাই দিব, আর কিছুই না। এখন আমরা কস্ট অফ গুডস সোল্ডটা বের করার চেষ্টা করি। যেহেতু কস্ট অফ গুডস সোল্ড বের করতে আমার এই দুটো আইটেম জানা প্রয়োজন, একটা হচ্ছে প্রোডাকশন কস্ট পার ইউনিট, আর একটা হচ্ছে যদি কোনো প্রোডাক্ট মিসিং থাকে সেটা বের করা। এটা আমরা বের করেছি, গত ক্লাসগুলো শিখেছি। এই জন্য আমরা এটা আবার এখানে কপি করে নিয়ে আসলাম, যেন কস্ট অফ গুডস সোল্ড বের করার সময় তথ্যগুলো আমরা চোখের সামনে পেয়ে যাই। তাহলে আমরা প্রথমেই লিখলাম কস্ট অফ গুডস সোল্ড বের করছি আন্ডার হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং মেথড। এই মেথডে আমরা কস্ট অফ গুডস সোল্ডটা বের করছি। তো একইভাবে আমরা দেখেছি কি লিখতে হয়, প্রথমে ওপেনিং ইনভেন্টরি। আমরা দেখেছি ওপেনিং ইনভেন্টরি ছিল কতগুলো? 12,000। আমরা লিখলাম 12,000 পণ্য, আর একটা পণ্য প্রডিউস করতে অ্যাবজর্পশন কস্টিং মেথডে আমার খরচ হয়েছে কত? 6 টাকা। তাহলে আমরা 12,000 গুণ 6 টাকা, টোটালি আমাদের ওপেনিং ইনভেন্টরি বাবদ ব্যয় হয়েছে 72,000 টাকা। একইভাবে ম্যানুফ্যাকচারিং কস্ট লিখব। আমরা দেখব এখানে আমরা কতগুলো পণ্য ম্যানুফ্যাকচার করেছি, মানে প্রডিউস করেছি, এবং একটা পণ্য প্রডিউস করতে আমাদের খরচ কত হয়েছে, জাস্ট আমরা গুণ করে দিলেই টোটাল আমাদের ম্যানুফ্যাকচারিং কস্টটা বের হয়ে যাবে। ওপেনিং ইনভেন্টরি এবং ম্যানুফ্যাকচারিং কস্ট যদি আমরা যোগ করি তাহলে যেটা পাবো তার নাম হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলস। তার থেকে আমরা ক্লোজিং ইনভেন্টরি মাইনাস করে দিব। তাহলে আমরা দেখেছি আমাদের ক্লোজিং ইনভেন্টরি ছিল কত? 17,000, আর একটা পণ্যের জন্য ব্যয় হয়েছে কত? 6 টাকা। গুণ করলেই আমরা কি পেয়ে যাব? ক্লোজিং ইনভেন্টরি পেয়ে যাব। কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলস থেকে যদি আমরা ক্লোজিং ইনভেন্টরি বিয়োগ করি তাহলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কস্ট অফ গুডস সোল্ড। খুবই সহজ জিনিস। এবার আসি, একইভাবে আমরা কস্ট অফ গুডস সোল্ড বের করব আন্ডার ভেরিয়েবল কস্টিং মেথড। ভেরিয়েবল কস্টিং মেথডে এটাকে শুধু কস্ট অফ গুডস সোল্ড বলা হয় না, এটাকে বলা হয় ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অথবা ডিরেক্ট কস্ট অফ গুডস সোল্ড। এর কারণ হচ্ছে আমরা গত ক্লাসগুলোতে বলেছিলাম যে ভেরিয়েবল কস্টিং মেথডে কিন্তু ফিক্স ফ্যাক্টরি আসে না। যেহেতু এখানে ফিক্স ফ্যাক্টরি ওভারহেডটা অন্তর্ভুক্ত হয় না, এই জন্য এটাকে কস্ট অফ গুডস সোল্ড বলা যায় না, এটাকে শুধুমাত্র ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বলা হয়ে থাকে। তাহলে আমরা শুরু করছি। এইখানেও একইভাবে কি লিখব? ওপেনিং ইনভেন্টরি কতগুলো ছিল? 12,000 ইউনিটস। আর ভেরিয়েবল কস্টিংয়ে একটা পণ্য প্রডিউস করার জন্য ক টাকা খরচ হয়েছে আমাদের? 4 টাকা। গুণ করে দিলে আমরা ওপেনিং ইনভেন্টরির টোটাল ভ্যালুটা পেয়ে যাব। একইভাবে ম্যানুফ্যাকচারিং কস্ট এটা যোগ করলে পাওয়া যাবে গুডস অ্যাভেলেবল ফর সেলস। একইভাবে আমরা ক্লোজিং ইনভেন্টরি মাইনাস করে দিব, পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। খুবই সহজ জিনিস। এখন আমরা যদি আরেকটা অঙ্ক প্র্যাকটিস করি, কস্ট অফ গুডস সোল্ড বের করার জন্য আমরা আরেকটা অঙ্ক প্র্যাকটিস করি, আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমরা বেসিক 4 দিয়েছি। বলা হচ্ছে কি, পোপালি লিমিটেড প্রডিউসড 25,000 ইউনিটস অফ প্রোডাক্ট ডিউরিং দ্য 2021. 20,000 units were sold at the rate of টাকা 250 per unit. আমরা এখানে পণ্য প্রডিউস করেছি 25,000, যার মধ্যে বিক্রয় করে দিয়েছি 20,000 ইউনিট, একটা হচ্ছে 250 টাকা করে। আর যে পণ্যগুলো আমরা প্রডিউস করেছি সেগুলো প্রডিউস করতে আমাদের যে খরচটা দেওয়া আছে সেটা হচ্ছে কাঁচামাল বাবদ খরচ হয়েছে 7 লক্ষ টাকা,
ডিরেক্ট লেবার বাবদ খরচ হয়েছে 5 লক্ষ টাকা। ফ্যাক্টরি ওভারহেড একটা অংশ ফিক্সড হয়েছে 1,50,000 টাকা, আর একটা অংশ হয়েছে ভেরিয়েবল 1,25,000 টাকা। আমাকে রিকোয়ারমেন্ট বলেছে কস্ট অফ গুডস সোল্ড বের করতে হবে একইভাবে, একবার হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে আর একটা হচ্ছে ভেরিয়েবল কস্টিং সিস্টেমে। তা আমরা বলেছি এখানে কস্ট অফ গুডস সোল্ড বের করার জন্য আমরা প্রথমে দুটো কাজ করে ফেলব, সেটা আমাদের কস্ট অফ গুডস সোল্ড বের করতে কাজে লাগবে। একটা হচ্ছে প্রোডাকশন কস্ট পার ইউনিট, একটা পণ্য প্রডিউস করতে আমাদের তাদের পিছনে কত টাকা খরচ হচ্ছে সেটা বের করতে হবে। আর একটা হচ্ছে কি বলেছিলাম, 4টা প্রোডাক্ট থাকে, যে কোনো একটা প্রোডাক্ট যদি মিসিং থাকে, প্রশ্নে দেওয়া না থাকে, সেটা আমরা এখানে বের করে নেব। তো এই অঙ্কটাও কিন্তু আমরা গত ক্লাসে আমরা শিখেছি কিভাবে প্রোডাকশন কস্ট বের করতে হয়, কিভাবে ক্লোজিং ইউনিট বের করতে হয়, সেটা আমরা এখানে আর রিপিট করছি না, আমরা প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেব। এখন তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ডটা বের করে ফেলি। এখানেও এই দুটো জিনিস আমি কপি করে নিয়ে এসেছি যেন তথ্যগুলো আমরা চোখের সামনে পেয়ে যাই, এই জন্য এই দুটো জিনিস এখানে আমরা কপি করে নিয়ে এসেছি। তো এই যে কস্ট অফ গুডস সোল্ড বের করছি আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আন্ডার অ্যাবজর্পশন কস্টিং মেথড, একইভাবে ওপেনিং ইনভেন্টরি এখানে ছিল না, নীল। ম্যানুফ্যাকচারিং কস্ট আমরা এখানে প্রডিউস করেছি, প্রশ্নে দেওয়া ছিল কতগুলা, 25,000, লিখলাম 25,000। আর অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে একটা পণ্য প্রডিউস করতে আমাদের খরচ হয় 59 টাকা, এই জন্য 59 দিয়ে আমরা গুণ করলাম, তাহলে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টটা আমরা এখানে পেয়ে যাব। ওপেনিং ইনভেন্টরি এবং ম্যানুফ্যাকচারিং কস্ট দুটো যোগ করলে পাওয়া যায় কস্ট অফ গুডস অ্যাভেইলেবল ফর সেলস, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তার থেকে যদি আমরা ক্লোজিং ইনভেন্টরি বিয়োগ করি, এখানে ক্লোজিং ইনভেন্টরি আমরা বের করেছিলাম 5,000, আর একটা পণ্যের জন্য এখানে ব্যয় হয়েছে আমাদের 59 টাকা, তাহলে আমরা ক্লোজিং ইনভেন্টরির টোটাল ভ্যালুটাও এখানে গুণ করলে পেয়ে যাব। কস্ট অফ গুডস অ্যাভেইলেবল ফর সেলস থেকে যদি আমরা ক্লোজিং ইনভেন্টরি বিয়োগ করি, তাহলে আমরা আমাদের কস্ট অফ গুডস সোল্ডটা বের করে ফেলতে পারব। একইভাবে যদি আমরা ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ডটা বের করি, অর্থাৎ ভেরিয়েবল কস্টিং সিস্টেমের জন্য আমরা যে কস্ট অফ গুডস সোল্ড বের করি তাকে আমরা কি বলি, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বা ডিরেক্ট কস্ট অফ গুডস সোল্ড। একই রকম, দুটো একই রকম, পার্থক্য হচ্ছে শুধুমাত্র এখানে আমরা এই যে পার ইউনিটটা বের করেছি সেটা চেঞ্জ হবে। অ্যাবজর্পশন হলে 59 টাকা করে গুণ করেছি আমরা, আর যদি ডিরেক্ট কস্টিং করি আমরা বা ভেরিয়েবল কস্টিং করি, তাহলে এখানে আমরা গুণ করব 53 টাকা দিয়ে। এটাই হচ্ছে পার্থক্য। তাহলে আমরা মোটামুটি কস্ট অফ গুডস সোল্ডটা বের করা শিখে ফেললাম, খুবই সহজ জিনিস। নেক্সট ক্লাসে আমরা পূর্ণাঙ্গ ম্যাথ করব, আর এই পূর্ণাঙ্গ ম্যাথ করার জন্য আমার দুটা ইনকাম স্টেটমেন্ট আছে, এগুলো কনস্ট্যান্ট ইনকাম স্টেটমেন্ট, চেঞ্জ হয় না। এই ইনকাম স্টেটমেন্টগুলো আমাকে মুখস্থ করতে হবে। তাহলে আমরা ইনকাম স্টেটমেন্টগুলো দেখে ফেলি, এটা কেমন হয় ইনকাম স্টেটমেন্টগুলো আমরা একটু দেখে ফেলি। আমরা বলেছি দুটা সিস্টেমে আমরা ইনকাম স্টেটমেন্ট করব, একটা হচ্ছে ডিরেক্ট কস্টিং বা ভেরিয়েবল কস্টিং, বা এটাকে বলা যায় মার্জিনাল কস্টিং। এটা সিস্টেমটা কেমন, এখানে প্রথমে লিখতে হয় সেলস রেভিনিউ, তার থেকে বিয়োগ করতে হয় ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, আর কস্ট অফ গুডস সোল্ডটা কীভাবে বের করতে হয় আমরা জেনেছি। আর এই সেলস রেভিনিউ থেকে যদি আমরা ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ডটা বিয়োগ দিই, তাহলে একটা নাম পাওয়া যাবে, তার নাম হচ্ছে গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন। এই গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা বিয়োগ করব ভেরিয়েবল মার্কেটিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। মার্কেটিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমরা বলেছি দুটো পাওয়া যেতে পারে, একটা অংশ হচ্ছে ফিক্সড, একটা অংশ হচ্ছে ভেরিয়েবল। তো এখানে আমরা বিয়োগ করব শুধুমাত্র ভেরিয়েবলটা, কার ভেরিয়েবল, মার্কেটিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভের ভেরিয়েবল অংশটা এখানে আমরা বিয়োগ করব, তাহলে আমরা পেয়ে যাব কন্ট্রিবিউশন মার্জিন। এখান থেকে আমরা বিয়োগ করব ফিক্সড কস্ট, অর্থাৎ প্রশ্নে যতগুলো ফিক্সড কস্ট থাকবে সকল ধরনের ফিক্সড কস্ট এখানে বিয়োগ যাবে। এরপর আমরা কন্ট্রিবিউশন মার্জিন থেকে যদি ফিক্সড কস্টটা বিয়োগ করে দিই, তাহলে পাওয়া যাবে নেট অপারেটিং প্রফিট।
এটাই হচ্ছে আমাদের ডিরেক্ট কস্টিং সিস্টেমের ইনকাম স্টেটমেন্ট। এখানে আরও কিছু জিনিস কাজ হবে, সেটা আমরা পরে শিখব। এখন এই জন্য ওই জিনিসটা আমরা এখানে ইনকাম স্টেটমেন্টে দেখাই নাই। ওটা এখানে দেখালে একটু আমরা জিনিসটা একটু জটিল হয়ে যাবে, সেই জন্য আমরা এখানে এটা দেখাই নাই। সেটা হচ্ছে ভেরিয়েন্স। এই যে কস্ট অফ গুডস সোল্ড, এর সাথে একটা কাজ হবে ভেরিয়েন্সের। তাহলে ভেরিয়েন্সটা কী জিনিস সেটা আমরা এখনও জানি না, এটা কি করতে হয় সেটাও আমরা এখনও জানি না। এই জন্য আমরা ভেরিয়েন্সটা এখন শিখব না, এটা পরে। আপাতত আমাদের চার্ট হচ্ছে এটাই, এটা আমরা একটু মুখস্থ করে ফেলতে হবে। সেলস থাকবে, তার থেকে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ দিব, পাওয়া যাবে গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন। তার থেকে আমরা ভেরিয়েবল মার্কেটিং সেলিং মাইনাস করব, তাহলে পেয়ে যাব কন্ট্রিবিউশন মার্জিন। তার থেকে আমরা ফিক্সড কস্টগুলো মাইনাস করে দিব, তাহলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত নেট অপারেটিং প্রফিট। এটা হচ্ছে কোন সিস্টেমে? ডিরেক্ট কস্টিং সিস্টেম বা ভেরিয়েবল কস্টিং সিস্টেম। এখন আমরা আসি আরেকটা সিস্টেম রয়েছে আমাদের, সেটা হচ্ছে কি অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম বলা যায়, অথবা এটাকে আমরা কি বলি ফুল কস্টিং সিস্টেম বা হিস্টোরিক্যাল কস্টিং সিস্টেম। এই সিস্টেমে একইভাবে আমরা কি লিখব? প্রথমে সেলস লিখব, এর সাথে আমরা কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ করব, তাহলে পেয়ে যাব কন্ট্রিবিউশন মার্জিন। তার থেকে আমরা মাইনাস করব মার্কেটিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তো যতগুলো মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ থাকবে আমাদের প্রশ্নে, সবগুলো এখানে বিয়োগ যাবে। স্বাভাবিকভাবে জানি এই ধরনের ব্যয়গুলা দুই ধরনের বিহেভিয়ার করে, একটা হচ্ছে ফিক্সড অংশ আর একটা হচ্ছে ভেরিয়েবল অংশ। এটা মাইনাস করার পরে যেটা পাওয়া যাবে ওইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত নেট অপারেটিং প্রফিট। এখানেও একই কথা একইভাবে বলি, এখানেও কস্ট অফ গুডস সোল্ডের সাথে একটা ভেরিয়েন্স কাজ হবে। এখানেও কিন্তু আমরা ভেরিয়েন্সটা এখনও নিয়ে আসবো না, আগে আমরা নর্মালটা শিখি, এরপর আমরা ভেরিয়েন্সের কখন বুঝবো অঙ্কে ভেরিয়েন্স আছে, কখন আমরা এটা যোগ করব, কখন বিয়োগ করব, কী ধরনের ভেরিয়েন্স থাকবে, কার থেকে ভেরিয়েন্স থাকবে, সেটা আমরা আলাদা করে ক্লাস দিব। আপাতত ভেরিয়েন্স নিয়ে আমরা টেনশন নিব না, এটা আমরা আলাদা ক্লাস দিব। ভেরিয়েন্সের জন্য আমি বেসিক ক্লাস 2টা ক্লাস দিব আলাদা। তাহলে আমাদের কাজ হচ্ছে আজকে এই 2টা ইনকাম স্টেটমেন্ট মুখস্থ করে ফেলা। তাহলে নেক্সট ক্লাসটা আমরা ইনশাল্লাহ খুব ভালোভাবে বুঝতে পারব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।